করোনার প্রথম ধাক্কার অনেকটাই কাটিয়ে উঠছে বাংলাদেশ, তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে। কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগী এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হলো ডক্টরস অন কল। থাকছেন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের আজকের বিষয় স্বাস্থ্য সেবা এখন ঘর থেকেই। সরাসরি পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুব্বা হাসান। আর আজ আমাদের সাথে আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। ডক্টর নাসির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডক্টরস অন কলে। পৃথিবীতে প্রায় প্রতি বছর 1 লক্ষ শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে, এবং বলা হয়ে থাকে যে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের যদি সময় মতো চিকিৎসা করানো না যায় তাহলে তারা মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারে। সেই কারণে আজকে আপনার আলোচনা শুরু করতে চাই থ্যালাসেমিয়া নিয়ে। আপনার কাছে একটু জানতে চাইব, থ্যালাসেমিয়া আসলে কি, কেন হয়, এবং আসলে কোন বয়স থেকে থ্যালাসেমিয়া পরিলক্ষিত হয়? জি, ধন্যবাদ আপনাকে। থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে তো যে বিষয়টা হচ্ছে, থ্যালাসেমিয়া এটা একটি বংশগত অথবা জন্মগত রোগ, যে এটা জিন ঘটিত একটি বিষয়। মানুষের শরীরে যে জেনেটিক ইনফরমেশন গুলো আসে সেই জিন ঘটিত বিষয়, যেখানে আপনার বাবা মা দুইজনের পক্ষ থেকেই একটি মিউটেড জিন, মানে জিনের একটি খারাপ যে জিনিসটা দুই পক্ষ থেকে আসার পরে শিশুরা আক্রান্ত হয়, এবং এটি অত্যন্ত খারাপ একটি রোগ। যখন থ্যালাসেমিয়া মেজর হিসেবে আমরা পাই, তখন আসলে যেটা হয়, আমরা 4-5-6 মাসের মধ্যেই আস্তে আস্তে আমরা লক্ষণগুলো দেখতে থাকি। যেরকম লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে বাচ্চা ফ্যাকাশে হয়ে যাওয়া, দ্রুত ফ্যাকাশে হয়ে যাওয়া, এবং বাচ্চার বৃদ্ধিটা না হওয়া, এবং ধীরে ধীরে বাবা মা বুঝতে পারে যে বাচ্চা অসুস্থ, বাচ্চার লেথার্জিক হয়ে যায়। জি, যে বিষয়টা হচ্ছে, পরবর্তীতে পেটের মধ্যে 2টি চাকা পাওয়া যায়, একটি লিভার আর একটি স্প্লিন, এবং এর পরে যে জিনিসটা হয়, বাচ্চার যে বোন, এক্সটার্নাল যে ফ্ল্যাট বোন গুলো আছে, যেমন মুখের বোন গুলো স্ফীত হইতে থাকে, নাকের ব্রিজটা ডাউন হইতে থাকে, এবং একটা মঙ্গোলিয়ান ফেসিস, একটা ফেসিস ধারণ করে, যেটাকে আমরা মঙ্গোলিয়ান ফেসিস বলে। পরবর্তীতে যখন ডায়াগনোসিস হয়, তখন প্রতিবারই বাচ্চার রক্ত দিতে হবে। আস্তে 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 বাচ্চা খারাপের দিকে চলছে। এটাই হচ্ছে থ্যালাসেমিয়ার কি জিনিস, যে এবং লক্ষণগুলো কি। আপনি যেহেতু বলছেন যে থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ, সেই ক্ষেত্রে পূর্ব সতর্কতার স্বরূপ বিয়ের আগে পাত্র এবং পাত্রীর রক্তের যে হিমোগ্লোবিন, সেটা আমরা পরীক্ষা করে যদি দেখি, সেটা কতটা যুক্তিসঙ্গত হবে? দেখেন, থ্যালাসেমিয়া যেহেতু কোনো চিকিৎসা নাই, একমাত্র চিকিৎসা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এটা অত্যন্ত কঠিন একটি বিষয়, এবং যে বিষয়টা হচ্ছে যে আপনার এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অনেক টাকা রিভার্সেল কিভাবে করা যায়, যেহেতু বাবা মা দুজনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া জিনটি আসে, এটাকে আমরা অটোসোমাল রিসেসিভ বলি। তো প্রিমেরিটিয়াল যে স্ক্রিনিং যেটা বলি, স্ক্যানিং, এটা স্ক্রিনিং হচ্ছে আপনি প্রত্যেকটি ছেলে এবং জানতে চাইব এই পর্যায়ে যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের ক্ষেত্রে আসলে কতদিন পর পর রক্ত দিতে হয়, এবং এই রোগের চিকিৎসা আসলে কতটা ব্যয়বহুল? যেখানে থ্যালাসেমিয়া 3 ভাগে ভাগ করি আমরা থ্যালাসেমিয়াকে, মোটা দাগে যেটা ক্লিনিক্যালি। একটা হচ্ছে থ্যালাসেমিয়া ট্রেট অথবা বাহক, যারা ওদের খুব একটু হিমোগ্লোবিন কম থাকে কিন্তু রক্ত দিতে হয় না। আর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, যেটা একটু পরবর্তীতে 3-4 বছর বয়সে ধরা পড়ে, ইন্টারমিডিয়া বলি। ওদের অনেকগুলো রক্ত না দিলেও চলে, একটু অ্যানিমিয়া থাকে, আর কিছু কিছু 2-3 মাস পরে পরে রক্ত দিতে হয়। আর থ্যালাসেমিয়া মেজর, যেটা সিভিয়ার থ্যালাসেমিয়া অথবা বিটা থ্যালাসেমিয়া মেজর যেটাকে আমরা বলি, ওটা প্রত্যেক মাসে মাসে 21 দিন বলি, কিন্তু প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয়, এবং এই বিষয়টা অত্যন্ত ব্যয়বহুল এবং হ্যাজার্ডাস। এবং যেটা ডেফিনিট চিকিৎসা আমি আগেই বলেছি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা অত্যন্ত সেই বোন ব্যয়বহুল। ম্যারো এবং ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে, কিন্তু এর আগে একটু জানতে চাই যে এই যে আপনি বলছেন বারবার এই যে রক্ত দেওয়ার একটি বিষয় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, তাতে কি আসলে অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে না সেই রোগীর? জি, 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 জি। সেগুলো রক্ত কি হয়? দিতে দিতে রক্ত দেওয়ার ফলে যে সমস্যাটা হয়, ওদের আয়রন শরীরের বিভিন্ন অংশে ডিপোজিট হয়, যার জন্য ধীরে ধীরে ওর লিভারটা নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে ওর প্যানক্রিয়াস নষ্ট হয়ে ডায়াবেটিস হয়,
এবং মস্তিষ্কে জমা হতে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে আয়রন জমা হতে হতে আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গই ধীরে 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 বিকল হতে থাকে। ওই জন্য থ্যালাসেমিয়া মেজর যাদের হয় এই বাচ্চাগুলো আসলে এভাবে চলতে চলতে 20 থেকে 22 বছরের পরে আসলে লাইফ ইয়ে করা যায় না, কন্টিনিউ করা যায় না। এবং আপনি একটু আগে যে বলছিলেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কথা, সেটি আসলে সম্পূর্ণভাবে কি থ্যালাসেমিয়া থেকে মুক্ত হওয়া যায় কিনা, এবং আরেকটি যেটি আমি জানতে চাইবো আপনার কাছে যে সেক্ষেত্রে ডোনারের সাথে ম্যাচ করার বিষয়টি তো আছেই, এবং শিশুদের কত বছর বয়সে এই প্রতিস্থাপনটি করা যায়? দেখেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। আমাদের দেশে একটা সেন্টারে খুব সীমিত আকারে চলছে। এখানে ডোনার, আপনি ম্যাচিং এর বিষয়টা বলেছেন, যথার্থই ম্যাচিং হতে হবে, অনেকগুলো ম্যাচিং দরকার হয়, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হওয়ার পরে রিজেকশনও হয়। এটা অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল প্রক্রিয়া। তো এটা আমাদের যে জনগোষ্ঠী, আমাদের যে মানুষজন আছে, এদের পক্ষে আসলে খুব কম মানুষের পক্ষে সম্ভব হয়। আর খুব দ্রুত থ্যালাসেমিয়া ধরা পড়ার পরে তাড়াতাড়ি যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন না করা হয়, তাহলে পরে করে আসলে আর কোনো বেশি লাভ হয় না। আরেকটি কথা আপনার কাছে জানতে চাই এই বিষয়ে, যে গর্ভে সন্তান আসার 4 মাস পর থেকে থ্যালাসেমিয়া আছে কিনা তা পরীক্ষা করা যায় আমরা শুনেছি। সেক্ষেত্রে কোনো বাড়তি সাবধানতা বা চিকিৎসা কি নেওয়া যায় কিনা সেই গর্ভে সন্তানের ব্যাপারে? জি, জি। একটি বিষয় হচ্ছে যে এটাকে আমরা বলি ফিটাল যে ডায়াগনোসিস, যে ফিটাস গর্ভে থাকা অবস্থায় আমরা করোনিক বিলাই বায়োপসি করে এবং অন্যান্য অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো দিয়ে আমরা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করতে পারি। সেক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজর হলে এখানে সরাসরি অ্যাবর্শনের ব্যাপার জায়েজ, এবং থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট অথবা যদি বাহক হয় তা সেক্ষেত্রে আমরা হয়তো কনসিডার করতে পারি পরবর্তী জন্মের পরে আমরা চিকিৎসা। কিন্তু থ্যালাসেমিয়া যদি হয়ে যায় বাচ্চারা গর্ভে থাকা অবস্থায়, মেজর হলে এটা অ্যাবর্শনের ইন্ডিকেশন আছে। থ্যালাসেমিয়া জানছিলাম। এই পর্যায়ে আমার রক্তের আরেকটি যে সমস্যা বাচ্চাদের, যেটা রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে আয়রনের অভাবে অ্যানিমিয়া হয় আমরা জানি, এছাড়া কি আয়রন ডেফিসিয়েন্সির জন্য শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশও বাধাগ্রস্ত হতে পারে কিনা একটু জানাবেন। জি, ধন্যবাদ। এটা আসলে অত্যন্ত কমন, আমি ঠিক বাংলা শব্দটা বের করতে পারছি না। অত্যন্ত কমন একটি ডিজিজ। আমরা তো আসলে অনেক বড় বড় রোগ নিয়ে সারাদিন কথা বলি, কিন্তু এই জিনিসটা একটি নীরব ঘাতক বলবো আমি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের দেশে রক্তশূন্য মানুষের হার 50% উপরে, এবং শিশুদের ক্ষেত্রে এবং গর্ভবতী মহিলা এবং টিনেজ মেয়ে যারা আছে ওদের মধ্যে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার হার অনেক বেশি, 50%-এর উপরে, 50% উপরে। যের জন্য যেটা হচ্ছে যে আমরা হয়তো এটা বোঝা যায় না, আমরা বুঝতে পারি না আয়রন ডেফিসিয়েন্সি আছে, পরীক্ষা না করলে বুঝতে পারি না, কিন্তু ধীরে 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 একটা মানুষকে অসুস্থ মানসিকভাবে এবং শারীরিকভাবে বিকলাঙ্গ করে ফেলে। শারীরিকভাবে যে জিনিসটা হয়, গ্রোথটা কম হয়, ওর অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বিভিন্নভাবে খারাপ হতে থাকে। আর মানসিক বুদ্ধি এবং আইকিউ যে বিষয়টা, ওটা ধীরে ধীরে কমতে থাকে। সব মিলিয়ে একটা এই যে ক্রনিক এনিমিয়া আপনি যেটা বলছেন, আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, এটার জন্য আমাদের এই পুরা জনগোষ্ঠীকে মূল স্রোত থেকে বাইর করে ফেলে এবং কর্মক্ষম হওয়া থেকে দূরে রাখে, যার ফলে আমরা আমাদের প্রোডাক্টিভিটি প্রচুরভাবে লস করি। আসলে এই যে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, এটা কেন হচ্ছে, এবং শিশু যখন মায়ের গর্ভে থাকবে তখন আসলে মায়ের খাবারের দিকে নিশ্চয়ই আমাদের খেয়াল রাখতে হবে, সেই খাদ্য তালিকায় আসলে কেমন হওয়া উচিত? একটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শিশুর যদি আমরা চিন্তা করি, তাই প্রথম ইয়ে করতে হবে, কেয়ার করতে হবে গর্ভবতী মাদেরকে এবং টিনেজ যারা মা হবেন কয়দিন পরে, ওরা ওই বাচ্চাদের পুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে, যাতে অ্যানিমিয়াটা দেখতে হবে, যাতে অ্যানিমিয়া না হয়। এবং মায়েদের মধ্যে খাদ্যাভ্যাসের মধ্যে আমি বলবো যে অ্যানিমিয়া, যে আয়রন যেগুলো আয়রন পরিপুষ্ট করার জন্য লাল মাংস, যেমন খাসি, গরুর মাংস, কলিজা, তারপর হচ্ছে ফলমূল, গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো সবুজ শাকসবজি যেগুলো আছে, তারপর হচ্ছে আপনার ফলমূলের মধ্যে অ্যাপেল, পেয়ারা, আনার, এগুলো, কলা, তারপরে ডাল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আপনার আয়রন আছে, এগুলো খেতে হবে। আর বাচ্চাদের মধ্যে যে হওয়ার যে মেইন কারণটা হচ্ছে আপনার প্রিমেচিউর বেবি, ছোট বাচ্চা হওয়া এবং 3 মাসের আগে হয়ে যাওয়া একটা। সেকেন্ড হচ্ছে যে বাচ্চাগুলো পায়ের মুখে দুধ খায় না। থার্ড হচ্ছে যে বাচ্চাগুলো 6 মাস পরে আমরা উইনিং ফুড দিতে বলি, মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার। অনেক সময় দেখা যায় যে এই উইনিং ফুডটা 10 মাস অথবা 1 বছরে দেওয়া হয়, মানে বাড়তি খাবারটা। এই বাড়তি খাবারটা 6 মাসে দিতে হবে, এটা অন্যতম কারণ।
আর একটু বড় বাচ্চা যারা, ওরা হচ্ছে যে অপুষ্টি একটা অন্যতম কারণ, এবং সঠিকভাবে খাওয়া খাদ্যাভ্যাসের অভাব, যেটা এটাও আরেকটা কারণ। তারপর আমাদের দেশের জন্য অন্যতম একটা কারণ হচ্ছে কৃমি। কৃমি যাদের হয় ওই আয়রন গুলো খেয়ে ফেলে এবং ওদের হইতে পারে। তারপরে ছোটখাটো যেমন ম্যালঅ্যাবজর্পশন, অনেক বাচ্চার ডায়রিয়া থাকে, বারবার ডায়রিয়া হয়, এদের কিন্তু আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে। আর মেয়ে বাচ্চারা একটু বড় হইলে যদি বেশি স্রাবের সাথে বেশি রক্ত যায়, এটাও একটা কারণ। সো এই সমস্ত কারণ হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণ। আর আপনি এটা হচ্ছে যে প্রথমে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা নিরবঘাতক বলছি। আমরা যারা আমাদের কাছে বাচ্চারা আসে, আমরা একটা ব্লাড আদি করি, ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা করি। তো খুব ভালোভাবে মানে একটা সিম্পল হিমোগ্লোবিন পার্সেন্টেজ করলে আমরা আয়রন ডেফিসিয়েন্সিটা ধরতে পারি। তখন আসলে যে বিষয়টা আপনিও জানতে চাচ্ছেন, যে খাওয়ার যে ইয়েটা, আমরা প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে বলি, যে এটা সুষম খাওয়া, মাছ মাংস, তারপর আপনার ডিম, ডাল, তারপর গ্রিন লিফি ভেজিটেবলস, তারপর আপনার ফ্রুটস, নর্মালি যে ফ্রুটস গুলো আমাদের দেশে পাওয়া যায় সেগুলো, যেমন পেয়ারা, অ্যাপেল, এগুলা খুবই সহজলভ্য ও ইয়ে। তারপরে একটু যাদের ডেফিসিয়েন্সি, কলিজা খাওয়াতে, মুরগি রান্না করলে মুরগির কলিজা খাওয়াইতে পারি। তো এই বিষয়গুলো, এবং যাদের স্পেসিফিক ডেফিসিয়েন্সি আছে, একটা আয়রন ট্যাবলেট অথবা আয়রনের সাথে যদি আমরা জিঙ্ক এবং ভিটামিন সি, এগুলো দিয়ে একেবারে কম চিকিৎসায় এই রোগটার চিকিৎসা করা যায়। এবং একটু সচেতন হলে, কোনো ওষুধ ছাড়া শুধুমাত্র খাদ্যাভ্যাসের মাধ্যমে এই আয়রন ডেফিসিয়েন্সি থেকে আমরা বাঁচতে পারি। জি, আমরা এই বিষয়ে আরো জানবো, কিন্তু আমাদের সাথে একজন দর্শকের মাঝে যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি শিমু লক্ষ্মীপুর থেকে বলছি। আমার মেয়ের বয়স 2 বছর। জি, ওর হ্যাঁ, ও একটু শরীরে একটু চুলকানি হলে এটা বড় হয়ে যায় আর ওই থেকে র্যাশ বের হয়। আমি এখানে একটা ডাক্তার দেখাইছি, শিশু বিশেষজ্ঞ। তা উনি ওই ক্রিম দিছে এরিস্টোগ্রামা, আর সিরাপ দিছে সিনামিন, আর দিছে ফ্রুগাল, কিন্তু আমি কোনো ইমপ্রুভ পাচ্ছি না। আমার মেয়ে প্রতিদিন বাড়ছে। এই র্যাশের সমস্যা যেটি বলছেন, এটি কতদিন থেকে হচ্ছে? এই তো 15 দিন থেকে হচ্ছে, 15 দিন থেকে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা ফিরছি ডক্টর নাসির উদ্দিন আপনার কাছে। জি, আমার ওনার কথা শুনে মনে হচ্ছে ওনার বাচ্চার অ্যালার্জি আছে, এবং এটা এক ধরনের অ্যাটোপি। তো সবচেয়ে ভালো হয় কোন একটা জিনিস, ও বাচ্চার অ্যালার্জি, ওর সহ্য হচ্ছে না, ওই জিনিসটা না বন্ধ করতে হবে, কোনো একটা খাবার অথবা কোনো কাপড় যেটা ইরিটেশন করতেছে একটা। আর সবচেয়ে ভালো হয় উনি একজন স্কিন স্পেশালিস্ট যদি দেখান, সবচেয়ে ভালো পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো, ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া একটি দুরারোগ্য রোগ, আরেকটি দুরারোগ্য রোগ এবং শিশুদের মধ্যে বয়স্কদের তুলনায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। একটি শিশুর যখন ক্যান্সার হবে, তার মধ্যে কি কি লক্ষণ দেখা যাবে এবং আসলে কখন একজন শিশুকে ডাক্তারের শরণাপন্ন করতে হবে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত দুঃসংবাদ যেটা, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা আরবানাইজেশন অথবা যে কারণেই বলেন না কেন, আমাদের ক্যান্সার, বাচ্চাদের ব্লাড ক্যান্সার, এটার প্রবণতা দিন 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 বৃদ্ধি পাচ্ছে। এবং বাচ্চাদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার, সবচেয়ে বেশি হয় যে ক্যান্সারটা, ওইটা হচ্ছে ব্লাড ক্যান্সার। আর সুখের বিষয় হচ্ছে যে একটা খারাপ ধারণা ছিল আমাদের মধ্যে, যে ব্লাড ক্যান্সার হইলে আর কোনো রক্ষা নেই। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের দেশে ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলছে, এবং আল্লাহর রহমতে আমাদের দেশে অনেক ভালো ভালো সেন্টারে, যেটাতে 50% বেশি ব্লাড ক্যান্সারের রোগী ভালো হচ্ছে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, কিভাবে আমরা বুঝবো? ব্লাড ক্যান্সার সাধারণত ছোট বয়সেই, বিশেষ করে লিউকেমিয়া, অ্যাকুইট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, যেটা ছোট বয়সে 1 থেকে 4-5 বছরের বাচ্চাদেরই বেশি হয়। তো এই বাচ্চারা দীর্ঘদিন যাবৎ জ্বর, 15 দিন 20 দিন বিভিন্ন ডাক্তার দেখানো হয়, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে, জ্বরটা যাচ্ছে না কোনোভাবে। এটা একটা। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে এই বাচ্চাদের হঠাৎ করে একটা বাচ্চা ভালো ছিল, ফ্যাকাশে হয়ে যাওয়া, একটা বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, একদম সাদা হয়ে যাচ্ছে, এটা একটা লক্ষণ। থার্ড হচ্ছে ছোট ছোট কালচে দাগ শরীরের মধ্যে আসতে পারে, যেটাকে আমরা ম্যাকুলার পেপুলার র্যাশ বলে থাকি, অথবা কালো দাগ শরীরের মধ্যে যদি আসে। এরপরে যেটা হচ্ছে, হঠাৎ করে বাচ্চা ভালো ছিল, দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে, অথবা একটা ছোট কাটা গেছে, এতে অনেক রক্ত বের হচ্ছে, এটাও একটা লক্ষণ। আর যেটা হয় যে বাচ্চাকে কোলে নেওয়ার সময় একটু ওর হাড়ের মধ্যে একটু চাপ লাগছে, ব্যথা, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার, অথবা চোখ ফুলে যাওয়া, চোখ কালো হয়ে যাওয়া, পেটের মধ্যে চাকা, যেমন লিভার স্পিন, ওই জাতীয় চাকা হওয়া,
অথবা লিম নোড যেটাকে বলি আমরা বলি লিম নোড, গলার মধ্যে গলার দুই পাশে যেটা লিম নোড বড় হয়ে যাওয়া, এগুলো হচ্ছে যে ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। জি এর পরবর্তীতে যখন জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর নাসিরউদ্দিন, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল ডক্টর জোনকালে আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল আবারও। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।